আসসালামু আলাইকুম। এসিএস এর চ্যাম্পিয়ন স্টুডেন্টরা, আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক ক্লাসে একটা করে সুখবর দিয়ে শুরু করি। আজকে সুখবর তো আছে, সুখবর ছাড়াও আরও দুইটা বিষয় একটু তোমাদেরকে শেয়ার করতে চাই। বাংলার প্রবাদ বা গুরুত্বপূর্ণ একটা বাক্য আছে উপন্যাসের, যে বিশ্বাস হারানো পাপ। এর সাথে আরও একটা বাক্য আছে, যে এটা প্রবাদের মতো মানুষ বলে যে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এসিএস এর পরিচালনা যারা করে আসলে অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স পার্সনরাই করে। তো আমার মনে হয় যে তোমাদের বিশ্বাস স্থাপন করা এবং এই বিশ্বাসটা কন্টিনিউ করা খুবই জরুরি। আমরা তোমাদেরকে যেভাবে বলছি একটি বিশ্বাস স্থাপন করে তোমরা তোমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাও, আশা করি তোমাদের ফিউচার অনেক ভালো হবে। তো আমরা আজকে লেকচার শুরু করি। আজকের বাংলা লেকচারের বিষয় হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। মূলত বাংলায় এটা নতুন টপিক নাম হিসেবে দেওয়া হয়েছে। এর পূর্বের নাম ছিল পদ প্রকরণ। তো পূর্বের নাম ওই পদ প্রকরণ হিসেবে শিখবো আমরা। পদের সবগুলো প্রকারভেদ শিখবো, উদাহরণ শিখবো, পরীক্ষায় যা প্রশ্ন আসে সেগুলো শিখবো। এর বাইরে নতুন ব্যাকরণে তোমরা ইন্টারমিডিয়েটে এই পদ প্রকরণ থেকে দুইটা জিনিস একটু ভিন্ন নামে শিখেছো, সেই দুইটা নামও শিখব। আমরা ক্রিয়ার কাল শিখব, লেখক এবং কবি পরিচিতি, দুইজন একজন লেখক এবং একজন কবির পরিচিতি আছে, সেখান থেকে কিভাবে প্রশ্ন হয় সেখানে শিখবো। তবে তো শুরু করে দিই, আজকের লেকচার শুরু হয়ে যাক। প্রথমে আমরা বলেছি ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা আগের ব্যাকরণে বলতো পদ প্রকরণ। ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে হচ্ছে বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে এই সবগুলো শব্দকে আটটা শ্রেণীতে ভাগ করা যায়। আটটা শ্রেণীতে ভাগ করা যায়। আটটা শ্রেণীর মধ্যে নাম হচ্ছে, দেখো, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক আর আবেগ শব্দ। এখানকার এই যোজক আর আবেগ শব্দ, এই দুইটা নাম মানে গত কয়েক বছর, কিন্তু এর আগে এই দুইটা নাম এরকম ছিল না। আগের ব্যাকরণে এই যোজক এবং আবেগ শব্দ এই দুইটাই অব্যয়ের মধ্যে ছিল, এই দুইটাকে অব্যয়ের মধ্যে ধরা হতো। তো সুতরাং আমরা এটা পদ প্রকরণের কোন জায়গায় আছে এবং এগুলাকে কেন যোজক বা আবেগ শব্দ বলে সেগুলো শিখবো। তার মানে বাংলা ভাষায় যত শব্দ আমরা ব্যবহার করি সবগুলো শব্দকে ব্যাকরণের শ্রেণীতে যদি শ্রেণীবিভক্ত করি তাহলে তাদের নাম হয় আটটা। এখানে সে আটটা নাম আছে। আমরা এই আটটা নামের এই যে প্রথম যে ছয়টা, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, এগুলো আলাদা আলাদা ওই নামেই শিখবো। শুধু এই দুইটা একটু দেখে নিই আসলে কি বলে। দেখো, আমরা যখন অব্যয় পড়ব তখন অব্যয়ের মধ্যে কিন্তু, ও, আর, এবং, অতএব, নইলে, তবু, অথচ, যেহেতু, তাই, যদি, তবে, এগুলো পাবো। এই অব্যয়গুলোকেই মূলত বলা হয় যোজক। আমরা দেখি আসলে যোজকের সংজ্ঞা কি। যোজক বলতে বলা হয়েছে, দেখো, একটি বাক্যাংশের সাথে অন্য বাক্যের সাথে অন্য একটি বাক্যাংশের সাথে আরও একটি বাক্যের অথবা বাক্যের অন্তর্গত একটি পদের সাথে অন্য পদের এই যে বিয়োজন বা পৃথককরণ অথবা সংকোচন অথবা সংযোজনের কাজ যে পদগুলো করে, তার মানে সংযোজন বিয়োজন এই কাজ করে বাক্যের যে পদগুলো, যে শব্দগুলো, সেইগুলোকে বলা হয় যোজক। তার মানে কিন্তু, ও, আর, নতুবা, অথবা এগুলোকে আমরা অব্যয় বলতাম এবং অব্যয়ের প্রকারভেদে এই অব্যয়গুলোকে সমুচ্চয় অব্যয় বলে। সমুচ্চয় অব্যয়ের মধ্যে আবার ভাগ আছে, সেগুলো আমরা দেখব। মূলত ওই অব্যয়গুলোকেই বলা হয় যোজক। তার মানে যোজক মানে হচ্ছে অব্যয়। এরপরে আমরা দেখি আবেগ শব্দ। আবেগ শব্দগুলোও অব্যয় এবং এই অব্যয়ের আবার আলাদা নাম আছে। এই অব্যয়ের নাম হচ্ছে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় এই অব্যয়গুলোর নাম। কেন অনন্যই অব্যয় বলে এটা আমরা শিখব। তবে তার আগে আবেগ শব্দ কোনগুলা, মানে ইংরেজিতে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্যে কিছু শব্দ ব্যবহার করা হয়। হায় হায়, আমার কি হলো, উফ, পায়ে বড্ড ব্যথা লেগেছে, এই যে কথাগুলো আমরা মানে আমরা শুনি, সেইগুলোকেই মূলত বলা হয় আবেগ শব্দ। আহ, উ, আরে, আহা, ওরে, কি বিপদ, ছি ছি, কি জ্বালা। এই ছি ছি থেকে প্রশ্ন হয়েছে বি ইউনিটে একবার। মা গো মা, সাবাস, জাগগে, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি আবেগ প্রকাশের জন্য, এগুলোকে বলা হয় আবেগ শব্দ। আমরা এখন পদ প্রকরণ পড়ব এবং পদ পরিবর্তন। আমরা পদ পরিবর্তন নিয়ে একটু কথা বলে নিই। দেখো, তোমরা যদি বি ইউনিটের প্রিপারেশন নাও, বি ইউনিটে একটা প্যাসেজ দিয়ে
বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য রূপান্তর আসে। এটা রিটেনে আসে। রিটেন ছাড়া এমসিকিউয়ে একটা শব্দ দিয়ে, সেটা যে কোনো ইউনিটে, সায়েন্সের তোমাদের ইউনিটে অথবা তোমরা অন্য কোনো ইউনিটে যদি পরীক্ষা দাও, একটা শব্দ দিয়ে এই শব্দটির বিশেষণে কী হবে বিশেষে দেয়া আছে, অথবা একটা শব্দ দিয়ে বলা থাকে যে এই শব্দটি কোন পদ, বিশেষ্য নাকি বিশেষণ। তো ওই অনেকগুলো শব্দ প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। পদ পরিবর্তন বিশেষ্য নাকি বিশেষণ, এটা তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। পদ প্রকরণও তাই, বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমরা কমন পাবা, তবে পদ প্রকরণের বিস্তারিত আমরা শিখব। যেহেতু পদ পরিবর্তন মুখস্থ করা বিষয়, পড়ে নিতে হবে, ওখানে বোঝানোর নেই, তবে পদ প্রকরণের অনেকগুলো বিষয় বোঝানোর আছে, সেগুলো আমরা এখন বুঝে দেখি। প্রথমে দেখি পদ কি। দেখো, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। একটা বাক্যে যতগুলো শব্দ ব্যবহার করা হয়, এই সবগুলো শব্দকে পদ বলবে। আমি যদি একটা কমন বাক্য বলি যে রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়, এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ পদ। শুধু যদি আমি এখানে রহিম লিখি, শুধু রহিম লিখলে এই রহিমকে আমি পদ বলতে পারবো না, এই রহিমকে আমাকে বলতে হবে শব্দ। কিন্তু যখন রহিম বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, তখন সেটা শব্দ তো হবেই, সাথে এটাকে বলা হবে পদ। তার মানে কোনো শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত হলেই সেটা পদ হয়ে যায়। এখন এখানে একটা কথা দেখো বলেছে, এখানে একটা কথা বলেছে যে বিভক্তিযুক্ত। এখন এখানে যে বাক্যে রহিম আছে, এই রহিমে তো কোনো বিভক্তি নাই, তাইলে কি এটা পদ হবে? পদ হইতে হলে তো বিভক্তিযুক্ত হইতে হবে। উত্তর হচ্ছে যে রহিমে আসলে কোনো বিভক্তি নাই, তারপরেও বিভক্তি আছে। আমরা জানি বা শূন্য বিভক্তি, অতিরিক্ত কোনো কিছু স্পষ্ট না থাকলে যে বিভক্তি থাকে সেই বিভক্তির নাম শূন্য বিভক্তি। তার মানে যখন কোনো শব্দে আমি দেখব অতিরিক্ত কিছু নেই, তারপরেও ওখানে কিছু আছে, ওইটাকেই বলা হয় শূন্য বিভক্তি বা অবিভক্তি। তাহলে আমরা পদ জিনিসটাকে শিখলাম। পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ আর অব্যয় পদ। অব্যয় পদ মানে যে পদের ব্যয় নেই, পরিবর্তন নেই। অব্যয় পদ ছাড়া বাকি যে চারটা প্রকার আছে, আমরা নর্মালি পদ প্রকরণের পদের ভাগে 5টা ভাগ পাই। পুরাতন ব্যাকরণ অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়তে হবে। বারবার বলি, তোমরা বারবার গ্রুপে প্রশ্ন করছো শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, কোন ব্যাকরণ, নতুন ব্যাকরণে এটা, পুরাতন ব্যাকরণে এইটা। এটা অনেকবার বলা হয়েছে, ক্লাসে বলা হচ্ছে, প্রথম প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে বলেছি, এর পরেও তোমাদের প্রশ্নের শেষ নাই। তো এই প্রশ্ন বারবার উত্তর দিতে পারা আসলে কঠিন। তো অনেকবার উত্তর দিয়েছি, তোমাদের কিন্তু পুরাতন ব্যাকরণ অনুযায়ী পড়তে হবে। তাইলে পদ যে 5 প্রকার আমরা জানি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। এই 5টা ক্রিয়ার মধ্যে অব্যয় ছাড়া, এই 5টা পদের মধ্যে অব্যয় ছাড়া বাকি 4টা পদ হচ্ছে সব্যয় পদ। এই জন্য দেখো সব্যয় পদের মধ্যে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। আমরা প্রথমে দেখি বিশেষ্য। আমরা জানি বিশেষ্য মানেই হচ্ছে কোনো কিছুর নাম। যে পদ কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্যের আবার কয়টা প্রকারভেদ আছে। বিশেষ্য পদ 6 প্রকার। যেরকম যদি কোনো কিছুর নাম এরকম হয় যে কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, সেটাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। জাতি সমষ্টি বোঝালে সেটাকে জাতিবাচক বিশেষ্য বলে। বস্তুর নাম বললে বস্তুবাচক বিশেষ্য। আর গ্রুপ অফ কিছু, আর গ্রুপ অফ কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। জাতিবাচক আর সমষ্টিবাচক কিন্তু এক না। দেখো এখানে গরু, গরুর একটা জাতি বোঝাচ্ছে, প্রাণীর একটা জাতি, মানুষ একটা জাতি বোঝাচ্ছে, তাহলে এটা জাতিবাচক। কিন্তু ধরো কিছু মানুষ একটা কমিটি করলো, সভা, তখন সেটাকে আবার বলবে সমষ্টিবাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় যুক্ত হয়। ভাববাচক বিশেষ্যটা আসে মূলত ক্রিয়া থেকে, এটা একটু ভালো করে নোট করো। তোমরা অনেকে প্রশ্ন করছো যে ভাই নোট করব কি করে স্যার? আরে আমি যখন ক্লাস করি আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের টপিক বাংলা প্রথম পত্র ছাড়া কোনো টপিক আর পড়তে হবে না, ক্লাসে যা দেওয়া হচ্ছে। তাহলে আর কি পড়বো? ক্লাসের এইগুলো পড়বো, বুঝবো আর প্রশ্ন সলভ করব। এটাই হচ্ছে তোমাদের কাজ। সায়েন্সের স্টুডেন্টের জন্য এর বেশি কোনো কাজই নেই। তবে বাংলা প্রথম পত্র, কবিতা, গল্প একটু থ্রুলি সব পড়তে হবে। ওইটা যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, নাটক, উপন্যাস, গল্প, কবিতা। শর্ট সিলেবাস ফুল একটু রিডিং পড়তে হবে, ভালো করে রিডিং পড়তে হবে যেন এমসিকিউ আসলে পারি। আর ব্যাকরণে যা কিছু আছে ক্লাসে যা পড়ানো হচ্ছে এটা, এর বাইরে প্রশ্ন সলভ করবা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে
আহ, ক্রিয়াপদ মূলত ভাববাচক বিশেষ্য ক্রিয়াপদ থেকে গঠিত হয়। দেখুন যেরকম সে যাচ্ছে, যাচ্ছে কিন্তু একটা ক্রিয়া, তো যাচ্ছে মানে যাওয়া, যাওয়া থেকে যাওয়া ক্রিয়ার একটা নাম আছে কি গমন। এই গমনটা কিন্তু বিশেষ্য। কোন বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। দেখা বা দেখছে এটা একটা ক্রিয়া, কিন্তু দেখা ক্রিয়ার একটা নাম আছে দর্শন। খাওয়া একটা ক্রিয়া, খাওয়া ক্রিয়ার একটা নাম আছে ভোজন। আমরা সবগুলো দেখতে পাচ্ছি, গমন, দর্শন, ভোজন সবগুলো শেষে কি প্রত্যয় আছে? অন প্রত্যয় আছে। তার মানে ভাববাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় যুক্ত হয়। এরপরে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য মূলত বিশেষণ থেকে আসছে, বিশেষণ থেকে আসছে। আমরা এখন একটু শিখব বিশেষণ আসলে কাকে বলে। ছোটবেলা থেকে আমরা বিশেষণের যত সংজ্ঞা পড়েছি সে সংজ্ঞায় দেখেছি যে পদ বিশেষ, যে পদ অন্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো নির্দেশ করে সেই পদকে বলা হয় বিশেষণ। এর মানে বিশেষণ হচ্ছে গ্রামের থার্ড ক্লাস মহিলা। গ্রামের কিছু মহিলা আছে দেখবা নিজের বাড়িতে কি হয়েছে কোনো খবর নেই, কার বাড়িতে কোথায় কি হয়েছে এই সব খবর নিয়ে বেড়ায়। কার কি দোষ, কার কি গুণ, কার কি অবস্থা হয়েছে, কে কতটুকু পরিমাণ তরকারিতে লবণ দিছে বা দেয় নাই, এইটা নিয়ে গবেষণা করে। এই বিস্তার গবেষণা করে গ্রামের কিছু থার্ড ক্লাস মহিলা। তোমরা যেটা পাশের বাড়ির আন্টি বলো, তোমাদের রেজাল্ট নিয়ে টেনশন করে তোমাদের থেকে পাশের বাড়ির আন্টিরা বেশি টেনশন করে। ওই পাশের বাড়ির আন্টি যারা অন্য মানুষের দোষ গুণ অবস্থা খুঁজে বেড়ায়, এই যে গুণ বা বৈশিষ্ট্য আছে ওটাই তো বিশেষণের গুণ। এই কারণে বলে বিশেষণ মানে হচ্ছে, বিশেষণ মানে হচ্ছে যে অন্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ এটা নির্দেশ করে পাশের বাড়ির আন্টির মতো। তাহলে বিশেষণ অন্য পদের দোষ গুণ। এখন আমি বললাম যে মধুর, মধুর মতো মিষ্টি, অথবা তার মুখের কথা খুবই মধুর। যখন এই বাক্যটা বলবো মধুর কথা, তাহলে কেমন কথা? মধুর। তাহলে এটা তো বিশেষণ। এখন এই মধুরের তো একটা নাম আছে মধুরতা। যেরকম আমি যদি বলি সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ, পরিবেশ কেমন? সুন্দর। তাহলে এটা বিশেষণ, সুন্দর এখানে বিশেষণ। কিন্তু সুন্দরের তো একটা নাম আছে, আছে না? সুন্দরের নাম কি? সুন্দরের নাম হচ্ছে সৌন্দর্য। সুন্দরের নাম হচ্ছে সৌন্দর্য। এই যে কোনো গুণের নাম, এই গুণের নাম হইলে সেটা বিশেষ্য হয় এবং এই বিশেষ্যের নাম হচ্ছে গুণবাচক বিশেষ্য। তরল দ্রব্য, কেমন দ্রব্য? তরল। তরল বিশেষণ, কিন্তু তরলের তো একটা নাম আছে তারল্য, এটা কিন্তু বিশেষণ, সরি এটা কিন্তু বিশেষ্য। কোন বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্য বিশেষণ থেকে আসছে, আর ভাববাচক বিশেষ্য ক্রিয়াপদ থেকে আসছে, এটা একটু মনে রাখবা। তাহলে বিশেষণ কি? বিশেষণ কাকে কাকে, কার দোষগুণ অবস্থা নির্দেশ করে? বিশেষ্যকে করতে পারে, সর্বনামকে করতে পারে, ক্রিয়াকে করতে পারে, অব্যয়কে করতে পারে। যে কোনো পদের দোষগুণ অবস্থা নির্দেশ করে তাকে বলা হয় বিশেষণ। বিশেষণ আবার দুই প্রকার, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। নাম বিশেষণের মধ্যে, নাম বিশেষণের মধ্যে পড়বে, নাম বিশেষণ দুইটা জিনিসকে মডিফাই করে, বিশেষ্যকে আর সর্বনামকে। নাম বিশেষণের মধ্যে পড়বে দুইটা জিনিস, বিশেষ্য এবং সর্বনামকে। এটা একটু মাথায় রাখতে হবে। নাম বিশেষণ কোন কোন পদকে বিশেষিত করে? বিশেষ্যকে করতে পারে আর সর্বনামকে করতে পারে। আর ভাব বিশেষণের, যেহেতু নাম হয়েছে ভাব বিশেষণ, তাহলে এর ভাব বেশি। ভাব বিশেষণ দুইটা না চারটা পদকে মডিফাই করবে। ভাব বিশেষণ কি, আমরা ভাব বিশেষণ কোন কোন শব্দকে মডিফাই করে এটা যাব। এটা যাওয়ার আগে নাম বিশেষণের কিছু নাম আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা তোমরা আজকের ক্লাস করে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 1, আজকের ক্লাসের হোমওয়ার্ক নাম্বার 1 হচ্ছে নাম বিশেষণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা লিখবা। 1 নাম্বার নাম বিশেষণের প্রকারভেদ। এই যে দেখলাম এই স্লাইডটা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে নাম বিশেষণের, ফার্স্ট হোমওয়ার্ক নাম বিশেষণের প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখবা। প্রশ্ন হবে কোনটি? তাজা মাছ, এটা কিন্তু তোমাদের সায়েন্সের ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই হবে প্রশ্ন, হলে এই উদাহরণগুলো থেকেই হবে প্রশ্ন। হবে তাজা মাছ কোন ধরনের নাম বিশেষণ? অবস্থাবাচক। নীল আকাশ
কোন ধরনের নাম বিশেষণ? রূপবাচক। এখন এগুলো মনে রাখবো কি করে? অর্থ অনুযায়ী এটা মনে রাখতে হবে। দেখো 10ম পৃষ্ঠা 10ম ক্রমবাচক শব্দ, তাহলে এটা ক্রমবাচক নাম বিশেষণ। এভাবে এই স্লাইডটা একটু তোমরা মুখস্থ করে ফেলবা, এখান থেকে সরাসরি প্রশ্ন হতে পারে কোনটা উপাদানবাচক, কোনটা ক্রমবাচক নাম বিশেষণ। আমরা এখন দেখতে চেয়েছিলাম যে ভাব বিশেষণ তো 4 প্রকার, ভাব বিশেষণের ভাব বেশি, তার মানে ভাব বিশেষণ মানে যে যাকে মডিফাই করবে ওর নাম হবে সেই বিশেষণ। দেখো ভাব বিশেষণ কাকে কাকে মডিফাই করে? ক্রিয়াকে করলে ওর নাম হবে ক্রিয়া বিশেষণ, বিশেষণকে করলে ওর নাম হবে বিশেষণের বিশেষণ। তাহলে দেখো ঘটনা দেখো, বিশেষণ বিশেষণ পদকেও বিশেষিত করতে পারে, মানে মডিফাই করতে পারে, তার সম্পর্কে বলতে পারে। কিভাবে আমরা দেখছি। এরপরে অব্যয়কে মডিফাই করতে পারে, অব্যয়ের বিশেষণ। যদি পুরা বাক্যটাকে, একটা শব্দ যদি পুরা বাক্যটাকে বিশেষিত করে তখন তার নাম হয় বাক্যের বিশেষণ। যেরকম দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, এই বাক্যটাকে একটা শব্দ পুরো বাক্যটা সম্পর্কে বলেছে, সেটা কি? দুর্ভাগ্যক্রমে। সৌভাগ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, একটা বাক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, কে মডিফাই করছে? কে? সৌভাগ্যক্রমে। তাহলে একটা বাক্যকে মডিফাই করে যখন একটা শব্দ, তখন ওই রকম দুর্ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, মূলত, ফলত, কার্যত, এই ধরনের শব্দকে বলা হয় বাক্যের বিশেষণ। এরপরে অব্যয়ের বিশেষণ। দেখো ধিক্তারে শতধিক, শুধু ধিক, শুধু ধিক, ধিক্কার একটা শব্দ আছে আলাদা, ধিক্তারে শতধিক, এই ধিকটা একটা অনুকার অব্যয়, একটা অনুকার অব্যয়। অব্যয় মানে যে পদের কোনো পরিবর্তন হয় না, যে পদের নিজের কোনো অর্থ নেই। শুধু ধিক এই শব্দের নিজের কোনো অর্থ নেই। এই ধিক শব্দটাকে মডিফাই করছে কিভাবে? শতধিক। তার মানে শত শব্দটা কার সম্পর্কে বলেছে? ধিক সম্পর্কে বলেছে। ধিক যদি একটা অব্যয় হয়, এই অব্যয়কে বিশেষিত করেছে। যে পদ অব্যয়কে বিশেষিত করবে তার নাম কি হবে? অব্যয়ের বিশেষণ হবে। আচ্ছা এরপরে দেখো বিশেষণের বিশেষণ। যদি কোনো বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষিত করে তখন তাকে বলা হবে বিশেষণের বিশেষণ। কিভাবে? এটা একটু আমরা দেখি। দেখো সামান্য একটু দুধ দাও, এখানে একটু একটা পরিমাণ বোঝাইছে, একটু এটা একটা পরিমাণ বোঝাইছে। এই একটুটা কেমন একটু? সামান্য একটু। তার মানে আমি দেখছি যে এখানে সামান্য শব্দটা কাকে মডিফাই করছে? একটুকে। একটু আবার কাকে মডিফাই করছে? দুধকে। দুধ হচ্ছে বিশেষ্য, তাহলে যেহেতু এই শব্দটা বিশেষ্য সম্পর্কে বলেছে তাহলে এটা বিশেষণ, এটা বিশেষণ, এটা তো কনফার্ম, কারণ এটা দুধের পরিমাণ বুঝিয়েছে, তাহলে একটু এটা বিশেষণ। এবার একটুটা কেমন একটু? সামান্য একটু। তার মানে আমরা দেখছি এটা কার সম্পর্কে বলেছে? বিশেষণ সম্পর্কে। যে বিশেষণ আর একটা বিশেষণকে মডিফাই করবে তখন তার নাম হবে বিশেষণের বিশেষণ। আমরা বুঝতে পেরেছি। আচ্ছা একটু হয়তো প্রবলেম হতে পারে, আমরা আর একটা উদাহরণ দেখি। আর একটা উদাহরণ দেখো, রকেট অতি দ্রুত চলে। আচ্ছা এই বাক্যের চল এটা হচ্ছে ক্রিয়াপদ। কেমন চলে? দ্রুত চলে। তাহলে দ্রুতটা হচ্ছে চলেকে মডিফাই করছে, তার মানে এটা একটা বিশেষণ, এটা একটা বিশেষণ যেহেতু অন্য কোনো শব্দকে মডিফাই করছে। আচ্ছা এবার কেমন দ্রুত চলে? অতি দ্রুত চলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অতি শব্দটা বিশেষণকে মডিফাই করছে, তাহলে এর নাম কি হবে? বিশেষণের বিশেষণ। বুঝতে পারছি কিনা? এবার দেখো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ যখন কোনো বিশেষণ ক্রিয়াকে মডিফাই করে, এখানেই ক্রিয়া বিশেষণ আছে। এই চলে যদি ক্রিয়া হয় তাহলে দ্রুত কাকে মডিফাই করছে? চলেকে। তাহলে এটাকে তো বিশেষণ বলবো, আবার এটাকে আমি ক্রিয়া বিশেষণও বলতে পারি। দেখো ক্রিয়া বিশেষণ জিনিসটা কি আর একবার দেখো। ধীরে ধীরে বায়ু বয়, বায়ু বয়া এটা তো ক্রিয়া। বাতাস প্রবাহিত হওয়া এটা তো ক্রিয়া। আচ্ছা কেমনে বাতাস প্রবাহিত হচ্ছে? ধীরে ধীরে। তাহলে এই ধীরে ধীরে শব্দটা ক্রিয়া সম্পর্কে বলছে, তাহলে নাম কি হবে? ক্রিয়া বিশেষণ। তাহলে যে পদ ক্রিয়াকে মডিফাই করে তখন তার নাম হয় ক্রিয়া বিশেষণ। এখন আমরা এটার প্রশ্ন সলভ করব, প্রশ্ন সলভ করলে সেটা দেখব, পরে আসবে। আমরা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখব, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিতীয় নম্বর হোমওয়ার্ক হোমওয়ার্ক মানে তোমাদের এই ক্লাসের নোট লিখবা। 2 নাম্বার হচ্ছে বিশেষ্য বিশেষণ চেনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ্য বিশেষণ চেনা,
বিশেষ্য বিশেষণ চেনা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তোমাদের হোমওয়ার্ক। আমরা এখন শর্টকাট ওয়েতে খুবই সহজে বাক্য বা পুরো একটা প্যাসেজ দিলে ওর ভিতর থেকে বিশেষ্য এবং বিশেষণ খুব দ্রুত চেনা যাবে। কিছু সিম্বল, কিছু সূত্র আছে, কিছু শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাট ওয়েটা আমরা শিখব। আমরা দেখছি যখন কোনো শব্দকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবে, কি বা কাকে দিয়ে যদি কোনো শব্দকে প্রশ্ন করে ওই বাক্যের মধ্যে যে উত্তর পাওয়া যাবে, কি বা কাকে প্রশ্নের উত্তর সব সময় বিশেষ্য হয়। আমরা কিন্তু এখন এই স্লাইডে শিখব যে বিশেষ্য এবং বিশেষণকে কিভাবে আলাদা করা যায়। কারণ বিশেষ্য বিশেষণ ছাড়া বিশেষণের সাথে অব্যয়ের, বিশেষণের সাথে ক্রিয়ার, বিশেষণের সাথে সর্বনামের কোনো ঝগড়া নাই। ঝগড়াটা হচ্ছে বিশেষ্য আর বিশেষণের, কারণ এই দুইটা পদই কাছাকাছি, অন্যান্য পদগুলো আলাদা এমনিতেই চেনা যায়। এই দুইটা পদের কিভাবে আলাদা করব এটা শেখা গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো বাক্যের শব্দকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তর হবে সেটা হবে বিশেষ্য। যদি দেখি কোনো শব্দ বহুবচন হয়েছে, বহুবচন হয়েছে শব্দ, কোনো শব্দ বহুবচন হয়েছে, বিশেষণের কখনো বহুবচন হয় না, একবচন বহুবচন যেটা, বিশেষ্যের বহুবচন হইতে পারে। পদাশ্রিত নির্দেশক টিটা খানা খানি গোলাগুলিদের যদি কোনো শব্দের শেষে যুক্ত হয়, ওই শব্দটি অবশ্যই বিশেষ্য হবে। বিভক্তি যদি যুক্ত হয়, অতিরিক্ত আবর্জনা, শব্দের শেষে যে বিভক্তি যুক্ত হয় লেগে থাকে অতিরিক্ত কিছু, ওইটা অবশ্যই বিশেষ্য হবে। যদি কোনো শব্দ দেখছি চুপচাপ বসে আছে, কারো সম্পর্কে কিছু বলে নাই, কাউকে মডিফাই করে নাই বাক্যের মধ্যে, তাহলে ওটা বিশেষ্য হবে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করা ছাড়াও যদি মনে হয় যে এটা কোনটা দেখি, যদি কোনোটাতে বিশেষিত করে নাই কাউকে, তাহলে ওটা বিশেষ্য হবে। কিন্তু এরপরে শব্দের শেষে যদি এইগুলো থাকে, জফলা, তামি, তফলা, এগুলো আসলে যুক্ত হলে নর্মালি সেটা বিশেষ্য হয়। কিন্তু এটা অপশনাল, এটা আমরা মনে না রাখলে হবে। হ্যাঁ, প্রথম পাঁচটা মনে রাখবো বিশেষ্যের জন্যে। এবার বিশেষণের জন্য দুইটা, বিশেষণের জন্য আমাকে এই দুইটা মনে রাখতে হবে, 7 এবং 8। কি কাউকে বিশেষিত করে, বাক্যের পদটি আমি কোনো সূত্র অ্যাপ্লাই করে খুঁজে পাচ্ছি না, কিন্তু ওই বাক্যটা কারো সম্পর্কে কিছু বলছে, তাহলে অবশ্যই সেটা বিশেষণ হবে। যেটা আমরা আগে শিখেছি যে বিশেষণ কোনো শব্দকে মডিফাই করে। কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, কোনো শব্দকে তুমি কেমন দিয়ে প্রশ্ন করেছো, উত্তর পাচ্ছ, তাহলে অবশ্যই সেটি বিশেষণ হবে। এখন শিখলাম তো, তোমাদের প্রথম কাজ, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ আজকে লেকচারে, সেটা হচ্ছে এই স্লাইডটা মুখস্থ করে ফেলা, বিশেষ্য বের করার উপায়, বিশেষণ বের করার উপায় একদম মুখস্থ করে ফেলা। এবার এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা এবার একটু দেখি। দেখে একই শব্দ বিশেষ্য হয়েছে, বিশেষণে হয়েছে, এরকম একটা স্লাইডে আমরা এখন ওইটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বের করার চেষ্টা করব। দেখো প্রথম শব্দে ভালো, ভালো এই শব্দটা প্রথমে দেখতে পাচ্ছি বিশেষ্য। আচ্ছা, ভালো বিশেষ্য হইল কেমনে বুঝবো? আপন ভালো সবাই চায়। আমি যদি প্রশ্ন করি আপন কি সবাই চায়, তাহলে উত্তর হয়েছে কি ভালো। কি প্রশ্নের উত্তর বিশেষ্য হয়। এরপর আমি প্রশ্ন করি ভালো বাড়ি পাওয়া কঠিন। আমি প্রশ্ন করলাম এই বাড়িটাকে, এই বাড়ি কেমন, উত্তর কি ভালো। তাহলে কেমন প্রশ্নের উত্তর কোন পদ হয়? বিশেষণ হয়। ঘোড়াটি ভালো দৌড়াতে পারে, এখানকার ভালো, ঘোড়াটি আমি যদি প্রশ্ন করি কেমন দৌড়াতে পারে, কেমন দৌড়াতে পারে, তাহলে উত্তর কি ভালো দৌড়াতে পারে। তাহলে কেমন প্রশ্নের উত্তর বিশেষণ, মানলাম। এরপরে দেখো এই ভালো শব্দটা কাকে মডিফাই করছে? দৌড়াতেকে। দৌড়াতে কোন পদ? দৌড়ানো বা দৌড়াতে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াকে মডিফাই করলে ওই বিশেষণটাকে কি বলবো? ক্রিয়া বিশেষণ বলবো। দেখো এরপরে মন্দ দিয়ে, এখানে কি মন্দটা তুমি দেখলে, মূল শব্দ কি মন্দ, শেষে কি আছে টা, পদাশ্রিত নির্দেশক, টিটা খানাখানি পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে কোন পদ হয়? বিশেষ্য হয়। মন্দকে মন্দ বলতে দোষ কি? আমি প্রশ্ন করি মন্দকে, তাহলে এখানে আমি কাকে বলতে পারি? কাকে, একটু আগে আমি দেখেছি কাকে প্রশ্নের উত্তর কোন পদ হয়? বিশেষ্য হয়। তাহলে কাকে দিয়ে মন্দকে বোঝাচ্ছে, এটা বিশেষ্য। এবার প্রশ্ন করে কি বলতে দোষ নেই, মন্দকে কি বলতে দোষ কি? কি উত্তর কি মন্দ, তাহলে মন্দটা বিশেষ্য, এটাও বিশেষ্য, ওটাও বিশেষ্য।
এরপর দেখো মন্দ কথা, এই কথাটা কেমন কথা? মন্দ কথা। কেমন প্রশ্নের উত্তর কোন পদ? বিশেষণ পদ। মন্দ লোকের সঙ্গ ত্যাগ করা উচিত, লোকটা কেমন? মন্দ, তাহলে মন্দ বিশেষণ। দেখো ওই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করলে পারছি, খুবই সহজ। ওটা মুখস্থ করতে হবে এভাবে, যে কোনো প্যাসেজ যে কোনো বাক্যে তুমি এটা অ্যাপ্লাই করলে সহজে বের করতে পারবা। দেখো এবার মন্দ কিভাবে ক্রিয়া বিশেষণ হয়েছে। আজকাল পুষ্পার অবস্থা মন্দ যাচ্ছে। পুষ্প মানে ফুলের ব্যবস্থার অবস্থা, মানে ব্যক্তি হইতে পারে বা ফুলের ব্যবসার অবস্থা হইতে পারে। পুষ্পর অবস্থা মন্দ যাচ্ছে, যাচ্ছে কোন পদ? ক্রিয়াপদ। এখন আমি প্রশ্ন করি কেমন যাচ্ছে, তাহলে উত্তর কি? মন্দ যাচ্ছে। তাহলে মন্দ শব্দটা কাকে মডিফাই করলো? ক্রিয়াকে মডিফাই করলো। ক্রিয়াকে মডিফাই করলে তার নাম কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। এবার দেখো সাধুগণের সাধু, সাধুগণ কখনো অন্যের ক্ষতি করে না। এখানে গণ বহু বচনবাচক শব্দ, তাহলে সাধু শেষে বহু বচন হয়েছে। দেখো তো বহু বচন হইলে কোন পদ হয়? বিশেষ্য হয়। তাহলে এখানকার সাধু হচ্ছে বিশেষ্য। এবার দেখো সে সাধু উদ্দেশ্য নিয়ে আসেনি, তার উদ্দেশ্য মানে তার নিয়তটা সাধু ছিল না, উদ্দেশ্য কেমন? সাধু। তাহলে সাধু উদ্দেশ্যকে মডিফাই করছে সাধু, এখানকার সাধু কিন্তু আবার বিশেষণ। পুণ্যে মতি হোক, পুণ্য এর মূল শব্দ কিন্তু পুণ্য। পুণ্য বানানে কিন্তু পয় রস্যকার মূর্ধন্য জফালা, এই বানানটাও মনে রেখো, শুদ্ধিকরণে এই বানানটাও গুরুত্বপূর্ণ। পুণ্য মূল শব্দ, শেষে বিভক্তি আছে। দেখো তো বিভক্তিযুক্ত শব্দ হলে কোন পদ হয়? বিশেষ্য হয়। তাহলে এখানে পুণ্যে হচ্ছে বিশেষ্য। কিন্তু এখানে দেখো তোমার এই পুণ্য প্রচেষ্টা সফল হোক। আমি প্রশ্ন করি প্রচেষ্টাকে, কেমন প্রচেষ্টা? উত্তর হলো কি? পুণ্য। তাহলে কেমন প্রশ্নের উত্তর কোন পদ হয়? বিশেষণ হয়। আমার মনে হয় যে এই বিষয়টা তোমাদের সহজ লেগেছে এবং এই বিষয়টা তোমাদেরকে দারুণ হেল্প করবে। তবে এই স্লাইডটা মুখস্থ করবা, এভাবে কোনো বাক্য সামনে আসলে প্র্যাকটিস করবা। ওটা মুখস্থ থাকলেই না, তোমার সূত্র মুখস্থ থাকলেই না অ্যাপ্লাই করা যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে লেকচার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমরা সর্বনাম পদ পড়ব। সর্বনাম পদ জিনিসটা কি? বলা হয়েছে বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে সর্বনাম পদ বলে। যে 1971 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধা এটা বিশেষ্য। যারা দেশের জন্য জীবন দিতে পারেন তারাই দেশপ্রেমিক। এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি ব্যবহার করলাম যারা, তারা, এই যারা শব্দটা ব্যবহার করেছি, ওই যে সর্বনাম বিশেষ্যের পরিবর্তে এটাকে বলা হয় সর্বনাম। এটা খুবই সহজ জিনিস। সর্বনাম থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বনামের শ্রেণী বিভাগ। সর্বনামের বেশ কয়েকটা শ্রেণী আছে, মোট 10টা। যদিও সর্বনাম কত প্রকার, এটা 10 প্রকার এরকম কোনো বাক্য লেখা নেই। তবে সর্বনামের যতগুলো পদ আছে, শব্দ উদাহরণ আছে, সবগুলোকে 10টা শ্রেণীতে ভাগ করা যায়। সর্বনাম কত পদ প্রকার আমার এটা পড়তে হবে না, এটা নিয়ে ভেজাল যেহেতু আছে, এটা আমরা পড়বো না। আমরা পড়বো কি? আমরা পড়বো এরকম যে স্বয়ং, নিজে, খোদ, এগুলো কোন ধরনের সর্বনাম? এগুলোর নাম হচ্ছে আত্মবাচক সর্বনাম। প্রশ্ন হবে সকল কোন ধরনের সর্বনাম? এগুলো হচ্ছে সাকল্যবাচক। এইরকম নামগুলো পড়তে হবে। উদাহরণ আপনা আপনি, এটা কোন ধরনের সর্বনাম? ব্যতিহারিক সর্বনাম। এভাবে এই সর্বনামের 10টা ভাগ আমরা পড়ব। এখন আমরা এই যে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম থেকে বিগত বছরে কিছু প্রশ্ন একটু সলভ করে দেখি। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? পর্বত, মাটি, মানুষ, বহর। এখানকার বহর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কোনটি ভাববাচক বিশেষ্য? ভাববাচক ক্রিয়া থেকে আসে। মাইকেল না, লন্ডন না, তারল্য ভাববাচক বিশেষ্য না, গুণবাচক বিশেষ্য। এখানে আছে দর্শন, গুণ ভাববাচক বিশেষ্য। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য? চিনি না, সৌরভ তো গুণবাচক, জনতা না সমষ্টিবাচক, এই ভোজনটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। আপন ভালো সবাই চায়, বাকৃত ভালো কোন পদ? আমি প্রশ্ন করি আপন কি সবাই চায়, কি প্রশ্নের উত্তর কোন পদ হয়? কি প্রশ্নের উত্তর? বিশেষ্য। আমরা বিশেষ্য পড়েছি, সর্বনাম পড়েছি, বিশেষণ পড়েছি। এখন আমরা পড়ব ক্রিয়া, এরপরে আমরা পড়ব অব্যয়। ক্রিয়াপদ থেকে প্রশ্ন যদি আসে, ক্রিয়াপদ চেনা খুব একটা গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য। ক্রিয়া থেকে প্রশ্ন আসলে আসবে একটা বাক্যের ক্রিয়াটি কোন অর্থে যুক্ত হয়েছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 3, হোমওয়ার্ক নাম্বার 3 9, 10-এর ব্যাকরণ বইয়ে, 9, 10-এর ব্যাকরণ বইয়ে যৌগিক ক্রিয়া, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার
প্রয়োগ বা ব্যবহার একটা টপিক আছে, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ বা ব্যবহার। অনেকগুলো বাক্য আছে, 2-3টা পৃষ্ঠা। প্রত্যেকটা বাক্যের আগে এখানে ক্রিয়াটি কোন অর্থে যুক্ত হয়েছে এটা লেখা আছে। চা জুড়ে যাচ্ছে, এখানে জুড়ে যাচ্ছে কোন ক্রিয়া, কোন অর্থে ক্রিয়া, ক্রমশ অর্থে। সাইরেন বেজে উঠলো, এখানে বেজে উঠলো ক্রিয়াটি কোন অর্থে, আকস্মিকতা অর্থে। এরকম যতগুলো বাক্য আছে ওই 3 পৃষ্ঠায়, সবগুলো ইম্পর্টেন্ট। ক্রিয়া থেকে তোমাদের কাজ হচ্ছে ওই জায়গাটা। এছাড়া ক্রিয়া থেকে খুব ভিতরের প্রশ্ন তোমাদের খুব একটা আসে না, মানে সায়েন্সের জন্যে। তবে বি ইউনিটের জন্যে আসতে পারে, এই জন্য আমরা কিছু জিনিস শিখব। প্রথমে আমরা শিখব যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে। দেখো, যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থ শেষ হয় তাকে বলা হয় সমাপিকা, আর যে ক্রিয়ার ওখানে গিয়ে থামলে বাক্যের অর্থ শেষ হয় না তাকে বলা হয় অসমাপিকা। খুবই সহজ উপায় আছে। তুমি যদি কোনো ক্রিয়া নিচে দাগ দিয়ে বলা থাকে এটা সমাপিকা নাকি অসমাপিকা, তুমি ওই বাক্য যেটা দেয়া থাকবে ওই ওই ক্রিয়ার ওখানে ব্রেক করবা, থেমে যাওয়া। থেমে যাওয়ার পরে যদি দেখো যে অর্থ প্রকাশ করতে পেরেছে, বাক্য শেষ হয়েছে, তাহলে সমাপিকা। যদি বাক্য শেষ না হয় তাহলে অসমাপিকা। খুবই সহজ। দেখো, মুক্তা ক্লাস থেকে না বলে চলে গেল। আচ্ছা দেখো, মুক্তা ক্লাস থেকে না বলে, এই যে বলে ক্রিয়া, এখানে গিয়ে থামলে বাক্যের অর্থ কি শেষ হয়েছে? না, তাহলে এটা অসমাপিকা। চলে, আমি যদি আবার দেখি, মুক্তা ক্লাস থেকে না বলে চলে, এই পর্যন্ত গিয়েও যদি থামি, চলে শেষ হয়েছে? না, তাহলে এটাও অসমাপিকা ক্রিয়া। তাহলে চলেটাও অসমাপিকা ক্রিয়া। এবার যদি বলি মুক্তা ক্লাস থেকে না বলে চলে গেল, এই পর্যন্ত গিয়ে বাক্য কি শেষ হয়েছে? হ্যাঁ, অর্থ শেষ হয়েছে, তাহলে গেল, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার ওখানে থামলে বাক্য শেষ হয় সমাপিকা, সমাপিকা। বাক্য শেষ হয় নাই, অসমাপিকা। এখন আমরা পড়ি সকর্মক, অকর্মক আর দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কি? যার কর্মপদ আছে। এখন কর্মটা কি? যখন কোনো বাক্যের ক্রিয়াকে 2টা প্রশ্ন করতে পারবা, কি আর কাকে। কোনো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই বাক্যের মধ্যে যদি কোনো উত্তর পাওয়া যায়, সেই শব্দকে বলা হয় কর্ম। আবার বলি, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই বাক্যের মধ্যে যে শব্দটি পাওয়া যাবে, ওই শব্দটির নাম হচ্ছে কর্ম। যখন কোনো বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সকর্মক ক্রিয়া, তার মানে ওই ক্রিয়ার কর্ম আছে। যদি না পাওয়া যায় তাহলে অকর্মক। প্রশ্ন কয়টা? 2টা। যদি 2টারই উত্তর পাওয়া যায় তাকে বলা হবে দ্বিকর্মক। বিষয়টা খুবই সহজ। দেখো, বসির বই পড়ছে, কি পড়ছে? বই। উত্তর আছে, তাহলে এই বই হচ্ছে কর্ম, আর এই পড়ছে ক্রিয়ার নাম সকর্মক ক্রিয়া। আমি চাঁদ দেখি না, কি দেখি না? চাঁদ। উত্তর পাওয়া গেছে, সকর্মক ক্রিয়া। এই দেখি শব্দটি হচ্ছে সকর্মক ক্রিয়া। সুমন ভাত খাবে না, কি খাবে না? ভাত। উত্তর পাওয়া গেছে, তাহলে ক্রিয়ার নাম সকর্মক ক্রিয়া। দেখো পরে, বসির পড়ছে, পড়ছে, কি পড়ছে? এ বাক্যে কি উত্তর আছে? নাই। তাহলে এটা যেহেতু কর্ম নাই, তাহলে এই পড়ছে ক্রিয়ার নাম অকর্মক ক্রিয়া। আমি দেখি না, কি দেখি না? এই বাক্যে কি উত্তর আছে? নাই। তাহলে এখানকার দেখিটা হচ্ছে অকর্মক ক্রিয়া। বোঝা গেছে নিশ্চয়। এবার দেখো, যদি 2টারই উত্তর পাই তাহলে দ্বিকর্মক ক্রিয়া। কেমনে? বাবা আমাকে বই কিনে দিলেন। এখানে ক্রিয়াপদ হচ্ছে কিনে দিলেন। আমি প্রথম প্রশ্ন করি, কি কিনে দিলেন? উত্তর আছে বই কিনে দিলেন। এর পরের প্রশ্ন, কাকে কিনে দিলেন? উত্তর হচ্ছে আমাকে কিনে দিলেন। তাহলে কি এবং কাকে, 2টা প্রশ্নের উত্তর 2টাই পেয়েছে। তাহলে এই ক্রিয়াটার নাম, এই যে কিনে দিলেন ক্রিয়াটার নাম দ্বিকর্মক ক্রিয়া। আর একটা উদাহরণ দেখো, আপা বিনাকে একটি কামিজ কিনে দিলেন। এই যে কিনে দিলেন, প্রশ্ন করি, কি কিনে দিলেন? কামিজ। কাকে কিনে দিলেন? বিনাকে। কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সকর্মক, না পাওয়া গেলে ওই বাক্যের মধ্যে অকর্মক। যদি 2টা প্রশ্নের উত্তর 2টাই বাক্যের মধ্যে উত্তর থাকে তাহলে ওই ক্রিয়াটার নাম হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো সমধাতুষ কর্ম বা ধাত্বাত্মক কর্ম। আমরা জানি ধাতু থেকে ক্রিয়া তৈরি হয়। একটা বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে হয়, ক্রিয়াটা তো কাজ বোঝাবে, আর কর্ম হচ্ছে কি প্রশ্নের উত্তর। বাক্যের ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে তৈরি হয়, তার মূল যদি একই হয়,
ক্রিয়াটির নাম সমধাতুজ ক্রিয়া, কর্মটির নাম সমধাতুজ কর্ম। দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। বেশ এক ঘুম ঘুমিয়েছে, এবারে ক্রিয়াপদ কোনটা? কোনটা? খুবই সহজ। এখানকার ক্রিয়াপদ হচ্ছে, এখানে ক্রিয়াপদ হচ্ছে ঘুমিয়েছে। ঘুমিয়েছে, ঠিক আছে তো? বেশ এক ঘুম ঘুমিয়েছে, ক্রিয়াটা হচ্ছে ঘুমিয়েছে। যে কোনো ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, তার মানে এই ঘুমিয়েছি এই ক্রিয়াপদের মূল হচ্ছে ঘুম। ঘুমিয়েছি ক্রিয়াপদের একবার মূল অংশ হচ্ছে ঘুম, তাহলে ক্রিয়াপদের মূল হচ্ছে ধাতু, তার মানে ঘুমিয়েছি ক্রিয়াপদের মূল হচ্ছে ঘুম। ঠিক আছে, এবার প্রশ্ন করি, আমি এখানে প্রশ্ন করি কি ঘুমিয়েছে? বেশ এক ঘুম ঘুমিয়েছে, এবারকে আমি প্রশ্ন করলাম ক্রিয়াকে কি ঘুমিয়েছি, উত্তর কি? ঘুম ঘুমিয়েছে। এখন বলে ঘুম শব্দটির মূল কি? ঘুম শব্দটির মূলত ঘুম। তার মানে আমরা দেখলাম কি প্রশ্নের উত্তর তো কর্ম হয়, তার মানে দেখলাম এই বাক্যের কর্ম এর মূল ঘুম আর ক্রিয়াপদেরও মূল ঘুম। যখন কোনো বাক্যের ক্রিয়া এবং কর্ম একই শব্দ, একই মূল, একই ধাতু থেকে গঠিত হয়, তখন ওই ক্রিয়াটার নাম সমধাতুজ ক্রিয়া আর এই কর্মটার নাম সমধাতুজ কর্ম। ক্রিয়া হইলে সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ মানে একই ধাতু থেকে জন্ম। ক্রিয়াটার নাম সমধাতুজ ক্রিয়া আর কর্মটার নাম সমধাতুজ কর্ম। আরেকটা উদাহরণ দেখো, এমন সুখের মরণ কে মরতে পারে? এখানে ক্রিয়া কোনটা? মরতে পারা বা মরা। মরতে পারা ক্রিয়াপদের মূল কি, মানে মূল শব্দ কি? মর। আমি এখন প্রশ্ন করি কি মরতে পারে? উত্তর হচ্ছে মরণ। এই মরণ শব্দের মূল হচ্ছে মর, মানে ওইখানে গিয়ে তুমি আর সরাইতে পারবা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদ এর মূলও মর, কর্মপদের মূলও মর। তাহলে এই ক্রিয়াটার নাম সমধাতুজ ক্রিয়া আর কর্মটার নাম সমধাতুজ কর্ম। আশা করি বুঝতে পেরেছো, তবে এটা তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে যাবো আমরা প্রযোজক ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে ক্রিয়াটা হচ্ছে দেখাচ্ছে। যখন কোনো ক্রিয়া একজন ঠেলা দিয়ে আরেকজনকে করায়, একজন প্রেরণা দিয়ে আরেকজনকে করায়, যেরকম তোমরা পড়াশোনা করতে চাও না, তোমাদের শিক্ষকরা, তোমাদের বাবা মা, আমরা তোমাদেরকে ঠেলে বলে বলে পড়াশোনা করায়। যখন কোনো ক্রিয়া একজনের ঠেলায় আরেকজন করে, একজনের প্রেরণায় আরেকজন করে, তখন ওই ক্রিয়াটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া, যার আর এক নাম নিজন্ত ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, দেখো শিশুকে যদি মা চাঁদ না দেখাইতো শিশু কি দেখতে পারতো না? তাহলে মা ঠেলতেছে কাকে? শিশুকে। তাহলে এই দেখাচ্ছে ক্রিয়াটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। সাপুড়ে সাপ খেলায়, খেলা ক্রিয়া। সাপুড়ে প্রেরণা দেয়, সাপ খেলা করে। শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, এই পড়াই ক্রিয়া। শিক্ষক ছাত্রদেরকে প্রেরণা দিয়ে পড়ানোর কাজ করে। একজন কর্তা আর একজন কর্তাকে করিয়ে দিবে, করাবে, ঠেলে, এই ধরনের ক্রিয়ার নাম হচ্ছে প্রযোজক বা নিজন্ত ক্রিয়া। এবার আমরা শিখব যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া থেকে প্রশ্ন হলে নর্মালি বাক্য দিয়ে ক্রিয়া নিচে দাগ দিবে। ক্রিয়া থেকে প্রশ্ন হলে প্রশ্ন এরকমই হয়, একটা বাক্য দিয়ে ক্রিয়া নিচে দাগ দিবে, দিয়ে বলা থাকবে এটা কোন ধরনের ক্রিয়া। যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া বের করা খুবই সহজ একটা ওয়ে আছে। যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া বের করার জন্যে দুইটা শব্দের নিচে দাগ দিবেন, দুইটা শব্দ নিচে দাগ। সেইখান থেকে আমরা খুব ঝটপট শিখে ফেলবো যে কোনটা যৌগিক ক্রিয়া হচ্ছে, কোনটা মিশ্র ক্রিয়া হচ্ছে। দেখো ঘটনাটি শুনে রাখো, এরকম প্রশ্ন হলে এখানে শুনে রাখো নিচে দাগ দেওয়া থাকবে। আমরা তাজমহল দর্শন করলাম, এরকম থাকলে এই দর্শন করলামে নিচে দাগ দেওয়া থাকবে। এবার দেখো এই দুইটার পার্থক্যটা কোথায়? এই দুইটাকার পার্থক্য হচ্ছে, দেখো শুনে এই শব্দটি ক্রিয়া, আবার রাখো এই শব্দটিও ক্রিয়া। দুইটা শব্দের নিচে দাগ দেওয়া আছে, দুটাই কিন্তু ক্রিয়া পেলাম এখানে। এখানে দেখো করলাম এটা ক্রিয়া, কিন্তু দর্শন এটা কি ক্রিয়া? দর্শন কি ক্রিয়া? দর্শন তো বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। তারপর আমরা কি দেখলাম? দুইটা শব্দের নিচে দাগ দেওয়া আছে, দুইটাই ক্রিয়া আছে। আর এখানে দেখলাম দুইটা শব্দের নিচে দাগ, একটা ক্রিয়া আর একটা ক্রিয়া না। দুইটা শব্দ পাশাপাশি আছে, দুইটাই যদি ক্রিয়া হয় ওই ক্রিয়াটির নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। আর দুইটা শব্দের নিচে দাগ দেওয়া আছে, একটা ক্রিয়া আর একটা ক্রিয়া যদি না হয় তাহলে ওই দর্শন করা ক্রিয়াটির নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। বুঝতে পারছি আমরা? দেখো আর একটা উদাহরণ দেখো, সাইরেন বেজে উঠলো। এই যে বেজে উঠলো, উঠলো ক্রিয়া, বেজেটাও ক্রিয়া।
গোল্লায় যাও, যাওটা ক্রিয়া, কিন্তু গোল্লায় কি ক্রিয়া না, তাহলে এটা ক্রিয়া না। গোল্লায় যাওয়া এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া চেনার উপায় কি? দুইটা শব্দ নিচে দাগ, দুইটাই যদি ক্রিয়া হয় যৌগিক ক্রিয়া, দুইটা শব্দ নিচে দাগ, দুটার একটা যদি ক্রিয়া এবং আরেকটা ক্রিয়া না হয় তাহলে মিশ্র ক্রিয়া। এইভাবে তোমরা যত উদাহরণ দেখো। এখন একটু আগে বলেছি যে এই যৌগিক ক্রিয়া মানে সমাপিকা অসমাপিকা ক্রিয়া মিলেই তো যৌগিক ক্রিয়া হয়। এখান থেকে কোন অর্থে প্রশ্ন হতে পারে? ঘটনাটি শুনে রাখো তাগিদ দেওয়া অর্থে, সাইরেন বেজে উঠলো আকস্মিকতা অর্থে, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। এইভাবে অনেকগুলো বাক্য দেয়া আছে তোমাদের 9-10 ব্যাকরণ বই। কোন বাক্যটি কোন অর্থে ক্রিয়া ব্যবহৃত হয়েছে সেখান থেকে প্রশ্ন হতে পারে। এখন আমরা ক্রিয়াপদ থেকে মানে অব্যয় ছাড়া বাকি যে 4টা পদ পড়লাম, এই 4টা পদের বিগত বছরে কিছু প্রশ্ন সলভ করে দেখি। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? আমাকে কর্ম বের করতে হবে। সমধাতুজ মানে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে গঠিত হয়েছে। আমরা এখানে দেখি আজ বেশ এক ঘুম ঘুমালে, এখানে ক্রিয়াপদ হচ্ছে ঘুমালে, তার ধাতু হচ্ছে ঘুম, আমরা শিখেছি। এবং এর কর্মপদ কি ঘুমালে, ঘুম, এটারও মূল হচ্ছে বা ধাতু হচ্ছে ঘুম। তার মানে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে গঠিত হয়েছে, এটা হচ্ছে সমধাতুজ কর্ম। এখানে তুমি ঘুমিয়ে দিন কাটালে, কাটালে ক্রিয়া, কিন্তু এখানে কর্ম আলাদা। এমন মেয়ে আর দেখিনি, দেখি ক্রিয়া, দেখ কর্ম, দেখ হচ্ছে ধাতু, কিন্তু এখানে ক্রিয়া কর্ম আলাদা। আমার দিন কেটে গেল, এখানে গেল ক্রিয়া, কিন্তু কর্ম আলাদা। শুধু ওই জায়গায় ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে গঠিত। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? কোনটাতে একজনের প্রেরণায় আরেকজন কাজ করেছে সেটা বোঝায়। কঞ্চিটি বাঁকিয়ে ধরো, ধরো ক্রিয়া, বাঁকিয়ে ক্রিয়া, দুইটাই ক্রিয়া পাশাপাশি থাকলে ওই ক্রিয়ার নাম যৌগিক ক্রিয়া। সাইরেন বেজে উঠলো, উঠলো ক্রিয়া, ক্রিয়া, বেজে ওঠা এটাও যৌগিক ক্রিয়া। আকাশে চাঁদ দেখিনি, দেখিনি, আমি প্রশ্ন করি কি দেখিনি? চাঁদ, তার মানে এখানে কর্মপদ আছে ক্রিয়ার, তাহলে এই ক্রিয়াটার নাম হচ্ছে সকর্মক ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখায়, এখানে ক্রিয়াটা হচ্ছে দেখায়, আর মায়ের প্রেরণায় শিশু চাঁদ দেখে। যে ক্রিয়া একজনের প্রেরণায় আরেকজন করে ওই ক্রিয়াটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার আর এক নাম কি? প্রযোজক ক্রিয়ার আর এক নাম নিযন্ত ক্রিয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। তোমাকে দেখে প্রীত হলাম, আমরা দেখতে পাই যে এখানে হলাম এটা হচ্ছে ক্রিয়া, কিন্তু প্রীত এটা কি ক্রিয়া না। পাশাপাশি দুইটা শব্দের একটা ক্রিয়া আর একটা ক্রিয়া যদি না হয় তাহলে ওই ক্রিয়াটার নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। আমরা এখন শিখব অব্যয় পদ। অব্যয় পদ, অব্যয় যতগুলো শব্দ আছে প্রধানত 3 ধরনের, এরকম আর, আবার, ও, হ্যাঁ, না, এগুলো হচ্ছে বাংলা শব্দ। আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি এগুলো হচ্ছে বিদেশি শব্দ। এবং কিন্তু, অথবা, নথবা এগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে অব্যয় পদ 3 প্রকার, কোনটি তৎসম অব্যয়, কোনটি বিদেশি অব্যয়, কোনটি খাঁটি বাংলা অব্যয়, এটা আমরা পড়ব। অব্যয় পদ প্রধানত 4 প্রকার: সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, আর অনুকার অব্যয়। আমরা এই অব্যয়ের প্রকারভেদগুলো শিখব, কিন্তু অব্যয়ের যে 4টা প্রকার এর মধ্যে আবার প্রকারভেদ আছে, ওইটা আমাদের শিখতে হবে না। আমরা শুধু কোনটি সমুচ্চয়ী অব্যয়, কোনটি অনন্যয়ী অব্যয়, কোনটি অনুসর্গ অব্যয়, আর কোনটি ধনাত্মক অব্যয় সেগুলো শিখি। প্রথমে আমরা শিখব সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় মানে হচ্ছে যে আমরা যে অব্যয় বলে যেগুলো চিনি, এবং, ও, তথা, কিংবা, অথবা, বা, নতুবা, এগুলোকে বলা হয় সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়ের কাজ হচ্ছে কি? সংযোজন ঘটায় বা বিয়োজন ঘটায়। দেখো, রহিম ও করিম বাজারে যায়, এখানে রহিম আর করিমকে সংযোজন ঘটিয়েছে ও। খাও অথবা ঘুমাও, ঘুমাও আর খাওকে বিয়োজিত করেছে কে? আলাদা করেছে কে? অথবা। এই যোগ করা, বিয়োগ করা, এবং যোগ বিয়োগ করার মতো আরও একটা আছে, ছেলেটি মেধাবী কিন্তু গরিব, এখানে যোগও করে না বিয়োগও করে না, এরকম হইলে সেটাও সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে পড়ে। তাহলে এখানে প্রকারভেদ আমি আলাদা দিয়েছি, সংযোজক, বিয়োজক আর সংকোচক, কিন্তু আমরা এই প্রকারভেদ পড়ব না। আমরা সবগুলো উদাহরণ পড়ব, এবং যতগুলো উদাহরণ আছে এখানে সবগুলো সেগুলোকে সমুচ্চয়ী অব্যয় বলে, এইটুকু জানলেই আমাদের জন্য এনাফ। আচ্ছা, এরপরে দেখি অনন্যয়ী অব্যয়। এই অনন্যয়ী অব্যয়কে যেটা আমরা বলি আবেগ শব্দ, অনন্যয়ী অব্যয়কে আমরা বলি আবেগ শব্দ। এখন এটার নাম কিভাবে অনন্যয়ী হয়েছে সেটা একটু আমরা শিখি। অনন্যয়ী তার মানে অন্যয়ী। অন্যয়ী মানে হচ্ছে সংযুক্ত, আর মানে হচ্ছে না। তাহলে অনন্যয়ী অব্যয় মানে হচ্ছে অন্যয়ী মানে সংযুক্ত না। যে অব্যয়টা নর্মালি বাক্যের মধ্যে সংযুক্ত থাকে না, আলাদা থাকে বাক্যে, সেটাকে অনন্যয়ী অব্যয় বলে। দেখো,
মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই মূল বাক্যটা কিন্তু এটা। এটা কি বাক্যের মধ্যে আছে, সংযুক্ত আছে, না আলাদা আছে? এই মরি মরি, হ্যাঁ আমি যাব, আমি আজ আলবত যাব, এটাকে আলবত আলাদা করা যায়। পায়ে বড্ড লেগেছে, ছি ছি তুমি এত নীচ, বাক্যের মধ্যে না থেকে আলাদা, সংযুক্ত না থেকে আলাদা ব্যবহৃত হইতে পারে যে অব্যয়টা, সেই অব্যয়টির নাম হচ্ছে অনন্যই অব্যয়, যেটাকে আমরা বলি আবেগ শব্দ। এই অনন্যই অব্যয় থেকে আরেকভাবে প্রশ্ন হইতে পারে। প্রশ্ন হবে এরকম, ছি ছি তুমি এত নীচ, এখানে অব্যয়টি কোন অর্থ দিয়েছে? ঘৃণা প্রকাশ করেছে, ঘৃণা। পায়ে বড্ড লেগেছে, এটা উটা কোন অর্থ দিয়েছে? যন্ত্রণা প্রকাশ করেছে। আমি আজ আলবত যাব, নিশ্চিত করেছে, হ্যাঁ আমি যাব, এটা নিশ্চিত অর্থ দিয়েছে। কোন অব্যয়টি কোন অর্থ দেয়, এটা একটু আমরা পড়বো 9-10 ব্যাকরণ বই থেকে। এরপর অনুকার বা ধনাত্মক অব্যয়। আমরা কিছু বিষয় জানি যে এগুলো কল্পনা করে নাম নেই, যেরকম দরজার বাইরে থেকে টকটক করে শব্দ করে আমরা বলি টক টক, ঠক ঠক। গাছ ভেঙে পড়লে আমরা বলি মড় মড়। শুকনো পাতার শব্দকে আমরা বলি মরমর। এরকম আমরা কাল্পনিক অনুভূতি করে আমরা কিছু শব্দ গ্রহণ করে নেই, নামকরণ করি। ছোটবেলায় ক্লাস 2-তে আমরা একটা কবিতা পড়েছিলাম, তোমরাও পড়েছ, চলে হন হন, ছোটে পন পন, মাথা বন বন, থালা ঝনঝন, শীতে কন কন, ফোড়া টন টন। তাহলে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 3 তোমরা লিখবা যে ছোটবেলায় এই কবিতাটার লেখককে, চলে হন হন, চলে হন হন এই কবিতাটার লেখককে, কবিকে। চলে হন হন ছোটবেলায় তোমরা যেটা পড়েছো হোমওয়ার্ক নাম্বার 3, চলে হন হন এই কবিতাটার কবিকে তোমরা গুগলে সার্চ দিলেই পাবা, বা তোমরা এটা জানো কবিকে। ওই সবগুলো, ওই যে হন হন, পন পন, শন শন, কন কন, টন টন, এই কাল্পনিক যত আছে, একটা শব্দ 2বার কল্পনা করে আমরা নিয়েছি। দেখো দরজা বাইরে থেকে ঠকঠক করে, এটা কি কেউ বলে দিছে? না, এটা আমরা কল্পনা করে গ্রহণ করে নিয়েছি। এগুলাকে বলা হবে অনুকার বা ধনাত্মক। এই যে বৃষ্টির শব্দকে বলে ঝমঝম, স্রোতের ধ্বনি কলকল, বাতাসের গতি শনশন, শুষ্ক পাতার শব্দ মরমর। এখান থেকে কিন্তু এক কথায় প্রকাশ আসতে পারে যে শুকনো পাতার ধ্বনিকে কি বলে? মরমর। গাছ ভেঙে পড়ার শব্দকে কি বলে? মড়মড়। হৃদয়ের হাহাকারকে কি বলে? খা খা। এরকম এক কথায় প্রকাশের মতো হতে পারে। এরপর অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয়ের আর এক নাম পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয়ের আর এক নাম পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী মানে পদকে অন্বয়ী করবে, সংযুক্ত করবে যে অব্যয়টি, তাকে বলা হবে পদান্বয়ী অব্যয়। দেখো কিভাবে এর নাম পদান্বয়ী অব্যয় কেন হইল। আমরা যেগুলো অনুসর্গ, যাহাই অনুসর্গ, সেগুলোই আবার পদান্বয়ী অব্যয়। কিভাবে দেখো, ওকে এ কাজ হবে না, এ কাজ হবে না, আর ওকে। আমি যদি এইটুকু না বলি যে ওকে এ কাজ হবে না, বাক্যটা কি হয়? হয় না। তাহলে বাক্যের এই অংশের সাথে এই অংশের সংযোগ ঘটালো কে? দিয়ে। আমি এটাকে বাদ দিয়ে বললাম বেকুবের কাজ করো না, হয় না, অর্থপূর্ণ বাক্য হয় না। বেকুবের মতো কাজ করো না, বাক্যের এই অংশের সাথে এই অংশের সংযোজনের কাজ কি করেছে? মতো। বাক্যের শেষে কি লেগে আছে? না। শব্দের শেষে লেগে আছে? না। শব্দের শেষে লেগে না থেকে পরে যুক্ত হয়ে একটার সাথে আর একটা সংযোগের কাজ করে অনুসর্গ। যাহাই অনুসর্গ, এই অনুসর্গগুলোই অব্যয়, এবং ওই অব্যয়টির নাম অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়। আমরা একটু প্রশ্ন সলভ করি। কোনগুলো বিদেশি অব্যয়? আলবত এবং মারহাবা, এগুলো বিদেশি অব্যয়। ছি ছি তুমি এত নিচে, এই বাক্যের ছি ছি অনন্যই অব্যয় দ্বারা কি অর্থ প্রকাশ পেয়েছে? ছি ছি, এটা দিয়ে ঘৃণা প্রকাশ পেয়েছে। নিশ্চয়ই যাব, অব্যয় পদটি কোন শ্রেণীর অব্যয়? নিশ্চয়ই যাব, অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়, যেটাকে আমরা বলি আবেগ শব্দ, নিশ্চয়ই অব্যয়, তাহলে এটা অনন্যই অব্যয়। এখন আমরা পড়ব ক্রিয়ার কাল, ইংরেজিতে যেটাকে বলে টেন্স। ক্রিয়ার কাল থেকে প্রশ্ন হতে পারে, আমাদের বাক্য দিয়ে বলা থাকবে যে এটা কোন কালের উদাহরণ। আর একটা জিনিস মনে রাখবা, ক্রিয়ার কাল থেকে আমি কিছু এক্সেপশনাল উদাহরণ দেখাবো। নর্মালি দেখে মনে হচ্ছে একটা কাল, কিন্তু এটা এই ভিন্নতার কারণে অন্য কালের উদাহরণ হবে। এইগুলো গুরুত্বপূর্ণ, এইগুলোই আমাদেরকে পড়তে হবে। আবার বলি, নর্মালি দেখে মনে হতে পারে এক ধরনের টেন্সের মধ্যে পড়ে, কিন্তু এটা অন্য টেন্স। এইগুলোই ক্রিয়ার কাল থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে কাল 3 প্রকার, ইংরেজিতে যেরকম টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটা খুবই সহজ,
বর্তমানকাল আবার তিন প্রকার। বর্তমানকালের মধ্যে চারটা জিনিস আছে: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পূর্বঘটিত বর্তমান, আর একটা আছে বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা। সাধারণ বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, পূর্বঘটিত বর্তমান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর বর্তমান অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ। যদি কোনো বাক্য দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ এগুলো যদি হয় সেটাকে বলে বর্তমান অনুজ্ঞা। যেটা ফ্যানটা বন্ধ করে দাও, এটা আদেশ, এটা অনুজ্ঞার মধ্যে পড়ে। তো আমরা টেন্সের নর্মাল বর্তমান কালের মধ্যে দেখেছি, দেখো তোমরা সহজে পারো। সে কাজ করে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। সে কাজ করছে, ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে কাজ করেছে, কাজ করা শেষ হয়ে গেছে, পুরোঘটিত প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে। এখন এইখানে এই জায়গাগুলো পড়া দরকার: প্রাচীন লেখক, বর্ণনীয় বিষয়, অনুমতি আর নেই। এইগুলো দেখে মনে হতে পারে অন্য কাল, কিন্তু এটা সবসময় সাধারণ বর্তমান কাল হবে। সাধারণ বর্তমান কাল হবে কীরকম? চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। চণ্ডীদাস বলেন মানে অনেক আগে বলে গেছে চণ্ডীদাস, তাহলে এটা কি পাস্ট হবে? না, এটা সাধারণ বর্তমানের ভিতর হবে। কেন? প্রাচীন লেখকের কোনো বর্ণনা, অনেক আগের কোনো লেখকের বর্ণনা যদি বলো, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। কোনো একটা বিষয় অনেক আগে দেখেছি কিন্তু এখন বর্ণনা করছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। অনুমতি যদি চায়, এখন তবে আসি, এটা সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনাইট। বাক্যের শেষে যদি এই নি, নেই, নাই, নেই, নি বাক্যের শেষে আছে, দেখে মনে হতে পারে অন্য কাল, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, মানে সাধারণ বর্তমান হবে। কেমন? তিনি গতকাল হাটে যাননি। গতকাল দেখেই তো মনে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনাইট, মানে সাধারণ অতীত, কিন্তু যে বাক্যের শেষে নি আছে, নি থাকলেই এটা হবে সাধারণ বর্তমান। এরকম কিছু এক্সেপশনাল আছে। নিত্যবৃত্ত বর্তমানেরও কিছু এক্সেপশনাল আছে। এখানে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট আমরা পড়বো। তাহলে ক্রিয়ার কাল পড়বো। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্লাইড। এই যে বললাম 4টা কারণে এটা সাধারণ বর্তমান হয়, এই 6টা কারণে সবসময় নিত্যবৃত্ত বর্তমান হয়। কিভাবে? এই উদাহরণ থেকে পড়বা, প্রশ্ন যদি হয় এই উদাহরণগুলো থেকেই হবে। আচ্ছা, এবার অতীতে যাই। সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের মধ্যে আরেকটা আছে নিত্যবৃত্ত অতীত, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট। অতীতের কোনো অভ্যাসগত কাজ হলে সেটা নিত্যবৃত্ত অতীত হয়। যেরকম তিনি প্রতিদিন বিকালে ফুটবল খেলতেন, অতীতের কাজ, অভ্যাসগত কাজ, এটা হইলে নিত্যবৃত্ত অতীত হয়। দেখো এখানে কিন্তু অনুজ্ঞা নাই, অতীতে অনুজ্ঞা হয় না। কারণ কি? দেখো অতীতে কি কাউকে আদেশ করা যায়? আমি নিষেধ, উপদেশ, অনুরোধ অতীতে কি করতে পারি? যখন অতীতে বলবো তখন তার সেটা আদেশ থাকবে না। এই জন্য অতীতকালে কোনো অনুজ্ঞা হয় না। সে কাজ করলো, পাস্ট ইনডিফিনাইট। সে কাজ করতো, এই যে অতীতের কোনো অভ্যাস, নিত্যবৃত্ত অতীত। সে কাজ করছিল, অতীতে কোনো কাজ চলছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, ঘটমান অতীত। সে কাজ করেছিল, অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল, পুরাঘটিত অতীত, মানে পাস্ট পারফেক্ট। সাধারণ অতীতেও কিছু বিশিষ্ট ব্যবহার আছে। এই 2টা পয়েন্ট একটু দেখবা যে কোন কারণে সাধারণ অতীত হয়। নিত্যবৃত্ত অতীতের কয়েকটা বিশেষ ব্যবহার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিত্যবৃত্ত অতীতের এই 3টা ব্যাগ। কোনো কামনা প্রকাশ করলে, অসম্ভব যদি কল্পনা করি আর সম্ভাবনা যদি প্রকাশ করে কোনো কিছু, সেটা নিত্যবৃত্ত অতীত হয়। অসম্ভব কল্পনা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার যারা, তারা পরীক্ষা দিতে পারবে না। তারা বলছিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতাম 2বার কত ভালো হইতো। এরকম অসম্ভব কল্পনা করলে নিত্যবৃত্ত অতীত হয়ে যাবে। ভবিষ্যৎকাল দেখো, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পূর্বঘটিত ভবিষ্যৎ, আর 4 নম্বর হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। আমি কিন্তু বর্তমানে অনুজ্ঞা লিখেছিলাম, অতীতে অনুজ্ঞা লিখি নাই, ভবিষ্যতে কিন্তু আবার অনুজ্ঞা লিখেছি, কারণ ভবিষ্যতের জন্য কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ দেয়া যায়। দেখো সাধারণ ভবিষ্যৎ কিভাবে? সে কাজ করবে, ফিউচার ইনডিফিনাইট, সাধারণ ভবিষ্যৎ। সে কাজ করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস, ঘটমান ভবিষ্যৎ। সে কাজ করে থাকবে, পুরাঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট। এবার আমরা কাল থেকে বিগত বছরের প্রশ্ন সলভ করি। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা তো প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তাহলে কি হবে?
অনুজ্ঞা হবে না, নিত্যবৃত্ত পুরাঘটিত না, সাধারণ না, এটা নিত্যবৃত্ত বর্তমানের মধ্যে পড়বে। সাধারণ মানে বর্তমানের কোনো কাজ নিয়মিত হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এটা হলে নিত্যবৃত্ত বর্তমান। অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়? অনুজ্ঞা অতীতে হয় না, তাহলে এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না। অনুজ্ঞা হয় বর্তমানে আর ভবিষ্যতে। 27 যদি হতো 127, এরকম মানে অসম্ভব কল্পনা হলে নিত্যবৃত্ত অতীত হয়। স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে কি বলে? স্বাভাবিক বা অভ্যস্ততা, এটা হলে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কাল? আমি রোজ স্কুলে যেতাম, অতীতের কোন অভ্যাসগত কাজ, এটা বলে নিত্যবৃত্ত। 4 আর 3 মিলে 7 হয়, 4 আর 3 মিলে 7 হয়, এটা তো সবসময় হয়, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এখানে নিত্যবৃত্ত বর্তমান যে হয়েছে এটা কিভাবে? এটা স্থায়ী সত্য। কোনটি ঐতিহাসিক বর্তমান কাল? ইতিহাসের কোনটি সবসময় ট্রু? যেরকম বাবরের মৃত্যুর পর হুমায়ুনের দিল্লির সিংহাসন করেন, এটা ঐতিহাসিক হইলে এটা ঐতিহাসিক বর্তমান, সাধারণ বর্তমান কালের মধ্যে পড়ে। কোনটিতে পুরা ঘটিত বর্তমান, মানে পুরাপুরি ঘটে গেছে এমন বর্তমান আছে? এতক্ষণ অঙ্ক করেছে, হয়তো বৃষ্টি হবে, এটা হচ্ছে না, বৃষ্টি নামলে এটা হবে না। হাসান বই পড়েছে, পড়ে শেষ করেছে, এতক্ষণ অঙ্ক করেছি, এটাও, এখানে উত্তর দুইটা আছে, পুরা ঘটিত বর্তমান। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? অতীতে কোনটা বারবার হতো? গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি, এইটা। গাইতাম মানে গান গাইতাম, গীত শুনি আমি গান গেতাম, কোকিলের ধ্বনি, আমি কোকিলের আওয়াজ শুনে গান গেতাম, অতীতের কোনো অভ্যাস বোঝাইছে, তাহলে এটা উত্তর। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, তুলিতেছে মাঝি পথ। দুলিতেছে ইজ ওয়ার্কিং, ফুলিতেছে ইজ গোয়িং অন, ভুলিতেছে ইজ গোয়িং অন, কোনো কিছু কন্টিনিউয়াস চলছে, তাহলে এটা কি হবে? এটা হবে ঘটমান বর্তমান। বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, অতীতে একটা কাজ করছিলেন, বাবা অতীতে একটা কাজ করছিলেন, তাহলে এটা কি হবে? ঘটমান অতীত। বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, হ্যাঁ, এটা ঘটমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস। কোনটি পুরা ঘটিত অতীতকালের উদাহরণ? পুরাপুরি ঘটে গেছে অতীতে। সেবার তাকে সুস্থই দেখেছিলাম, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এটা তো পড়ছিল, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে না। এবার আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, এটা তো প্রেজেন্টের মধ্যে পড়ে, কে জানতো আমার ভাগ্য এমন হবে, এটা হয় না। সেবার তাকে সুস্থই দেখেছিলাম, অতীতে ঘটে গেছে পুরাটা, তাহলে এটাই উত্তর। এটা ছিল ক্রিয়াকালের বিগত বছরের প্রশ্ন। তোমরা যে স্লাইডে যেগুলো দিয়েছি বিগত বছরের প্রশ্ন, আর তোমরা তোমাদের যেভাবে প্র্যাকটিস করতে বলেছে এটা দেখবা। আমরা আজকে বঙ্কিম এবং মাইকেল মধুসূদন দত্ত, আমরা লেখক পরিচিতি থেকে বরাবরই বলেছি তার সাহিত্যকর্ম, জন্মস্থান, কোনটি কি লিখেছেন, এটা জরুরি। তোমরা লেখক পরিচিতি, আমি যেহেতু স্লাইড দিচ্ছি, এই স্লাইডে যতটুকু লেখা আছে, যতগুলো কবি বা লেখক পরিচিতি দিয়েছে, এই স্লাইডেরগুলোই তোমরা পড়বা। এখানে তার সাহিত্যকর্ম অনেক কিছু দেওয়া আছে, সাহিত্যকর্মের জায়গাটা গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের আমরা একটা প্রশ্ন সলভ করি। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা করেছে কে? পত্রকাব্য মানে কবিতা পত্রের মতো প্রথম করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? এর ভিতরে পত্রকাব্য আছে বীরঙ্গনা, এটা হচ্ছে পত্রকাব্য। মধুসূদন দত্তের রচিত বীরঙ্গনা কোন ধরনের কাব্য? এটা হচ্ছে পত্রকাব্য, চিঠির ভাষায় কাব্য লেখা। এরকম মধুসূদন দত্ত সম্পর্কে বিগত বছরের প্রশ্ন এবং লেখক পরিচিতিরা তোমরা একটু দেখবা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একই, বরাবরের মতোই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেও সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ। জন্মস্থানের নাম, উনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন, কোন পত্রিকায় ওনার লেখা কবিতা প্রকাশ শুরু হয়েছিল, তার লেখা থেকে শুরু হয়েছিল। ওনার প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। এরকম যে এছাড়া উপন্যাসের নাম আছে অনেকগুলো, সাহিত্যকর্ম, এগুলো আমরা একটু দেখব। বিগত প্রশ্ন কেমন আসতে পারে সেটা দেখি। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ একটা উপন্যাস আছে, এই আনন্দমঠে উনি ৭৬-এর যে মনন্তর দুর্ভিক্ষ হয়েছিল সেটা নিয়ে লিখেছিলেন। কোন গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত না? ইন্দিরা, সীতারাম, মৃণালিনী সবগুলা বঙ্কিমের, কিন্তু শকুন্তলা এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, তাহলে এটা উত্তর।
এটাই ছিল লেকচার নাম্বার 8। আশা করি তোমরা বাংলার প্রস্তুতির সিদ্ধান্ত যারা নিয়েছো একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছো, যারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছি সেভাবে পড়ছো। দেখো অনেকেই হঠাৎ করে ক্লাস না করে মাঝপথে বিভিন্ন রকম প্রশ্ন করছো, আমি এই ভিডিওটা একটু তাদেরকে দেখানোর অনুরোধ জানাচ্ছি। দেখো তোমাদের বেশ কিছু কমন প্রশ্ন হচ্ছে, বেশ কিছু কমন প্রশ্ন তোমরা করছো। একটা হচ্ছে কোন বই পড়বো, বেশ কিছু কমন প্রশ্ন তোমরা করছো, এটার উত্তর দিয়ে নিই আজকে। কোন বই পড়বো, আমি সরাসরি নাম বলতে ওইভাবে বলি নাই, তবে আমি বলেছি বাংলা বিচিত্রা বা আসপেক্টের বাংলাটা পড়তে পারো। এছাড়া বাজারে যতগুলো বই আছে যে কোনো একটা বই, কিংবদন্তি বলো, অভিযাত্রী বলো, বাংলা প্যানাসিয়া বলো, যে কোনো একটা বইয়ের শুধু তোমরা টপিক পড়বা। আমার এটা গ্রামারের বাংলা প্রথম পত্র বই, আর ওখানকার প্র্যাকটিস অংশ বিগত বছরের প্রশ্ন সেটা সলভ করবা। তার মানে যে কোনো বই আমি যেগুলো নাম বললাম সেখান থেকে নিলেই হবে। এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে সিলেবাস কি। সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা সব জায়গায় শর্ট সিলেবাস, মানে যে শর্ট সিলেবাস তোমাদের ছিল সেটা। এরপরে তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এটার সাথে বি ইউনিটকে কভার করবে, সায়েন্সের এই ক্লাসগুলো করে বি ইউনিটকে কভার করবে। উত্তর হচ্ছে যে না, পুরোপুরি কভার করবে না। বি ইউনিট পুরোপুরি কভার করবে না। এর কারণ হচ্ছে বি ইউনিটের লিখিত জিনিসটা একটু ভিন্ন। এছাড়া বি ইউনিটের আমি যে তোমাদেরকে দিয়েছি ভিডিও, ওখানে তোমরা প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবা যে অনেকগুলো টপিক আছে রিটেনে আসে বি ইউনিটে, কিন্তু কি এই ইউনিটের রিটেন একটু অন্যরকম। এছাড়া কোশ্চেন প্যাটার্নের স্টাইলটা একটু ভিন্ন বি ইউনিটের। বি ইউনিটের প্রশ্ন মূলত বাংলা প্রথম পত্র বেসড হয়, প্রথম পত্রের মধ্যে থেকে ব্যাকরণ হয়। এই ইউনিটে মানে সায়েন্সের ইউনিটেও যদিও হয়, তাহলে কিছুটা ভিন্ন আছে, বেশ কিছু ভিন্ন আছে। এবং ব্যাকরণের অনেকগুলো টপিক কিন্তু তোমাদের এখানে দেখাচ্ছে না, কিন্তু বি ইউনিটে সেটা পড়তে হয়। তো বি ইউনিট এবং এই ইউনিটের প্রিপারেশন আসলে একরকম না। এরপরে তোমরা প্রশ্ন করছো যে সিইউ মানে চিটাগাং ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি সেগুলোতে বাংলার বিষয়ে দিক নির্দেশনা দেন। সেটার উত্তর হচ্ছে আমি আমার প্রথম 1 নম্বর লেকচার প্রশ্ন বিশ্লেষণ, এই ক্লাসটা তোমরা একটু ভালো করে দেখবে। কি করতে হবে, কি করতে হবে না, কি পড়তে হবে, কি পড়তে হবে না। ওখানে তোমরা সায়েন্স থেকে যে 4টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ঢাবি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে তো তোমরা দেবা। তোমরা সায়েন্স থেকে বাংলা যা পড়তে হবে, যা প্রশ্ন হয়, 1 নম্বর লেকচারটা দেখা খুবই জরুরি। ওখানে প্রশ্ন বিশ্লেষণ করে সাজেশনও দেওয়া হয়েছে। তোমরা 1 নম্বর লেকচারটা ভালো করে দেখবা, তাহলে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে। কোন বই পড়তে হবে, কেমনে পড়তে হবে, এই টাইপের প্রশ্ন তোমরা প্লিজ আর করবা না। সমাধান দিয়েছি, এছাড়াও বলেছি, আবার একবার এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। তো সবার প্রতি শুভকামনা থাকলো। নিশ্চিত আবার মানে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। এবং এই সপ্তাহে তোমরা লিখিত নিয়ে যারা কথা বলেছো, লিখিতর ক্লাসও পেয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে লিখিত কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং সাজেশন তোমরা পেয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।